একদিকটা পুরো স্টপ, কমপ্লিটলি অফ টাইপের আর কি বিষয় হয়ে গেছে। তো তখনই যখন তুই বল না লাস্ট কবে এরকম ধর জিদ্দারও ধর একটা গাড়ির ওপর বসে আছে এরকম সিগারেটটা ধরিয়ে আছে, ইটস আ মাসি আপিল। আমি মির্জাতে একজনের মাথার ওপর হাত দিয়েছি, হাতে একটা শর্ট গান, এরকম পোস্টার কটা দেখা যায় তুই বল না? সেটাই কটা দেখা যায় এরকম পোস্টার? খাদানো যদি ধরে যেটা কুড়ুল ধরে রক্তাক্ত অবস্থায় কুড়ুল ধরে দেব দাঁড়িয়েছে, এরকম পোস্টারই তো হওয়া বন্ধ হয়ে গেছে। তো ওই ধরনের লার্জার দ্যান লাইফ যেখানে আমি একটা হিরোকে সেলিব্রেট করবো, একটা মাসি আপিল সিনেমা, সেটা তো আস্তে আস্তে হওয়া বন্ধ হয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে মির্জা এবং উর্বঙ্কুরদা। তো আমি জানি এই মুহূর্তে খুব ব্যস্ত রয়েছে, তার মধ্যে যে এতটা টাইম দেওয়ার কথা ভেবেছো আমাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, না সত্যি না কথা আমি বলতে আমি কিন্তু না আমি আমি একটা কথা জাস্ট বলে দিই, আমি তোর সাথে ইন্টারভিউটা আমার ডিউ ছিল, তার কারণ সেই সময় যখন রিলিজের আগে ইন্টারভিউটা হচ্ছিল তখন কোনো একটা কারণে সোয়াইপ করার জন্য কিছু টাইমিংস সেই সময়টা আর হয়ে উঠলো না, পরে তোকে দেওয়ার কথা ছিল, বাট সরি, বাট এখন হচ্ছে, চল ওটাই ভালো। একদম একদম ওটা কোনো ব্যাপার নয়। চলো শুরু হ্যাঁ। করা যাক। তো প্রথমে যেটা তোমার কাছে আমি জানতে চাইবো, তোমরা প্রচন্ড হুম। খেটে আমাদের জন্য কমার্শিয়াল কাজ করো, এবং মির্জা করতে গিয়ে আমি জানতাম যে তোমার পায়ে বিরাট বড় একটা চোট লেগেছিল, সেটা নিয়ে তুমি তোমার গানের শুট পর্যন্ত করেছিলে পরবর্তীকালে। তো প্রথমে যেটা জানতে চাইবো, আমার মনে হয় জানা প্রত্যেকেরই দরকার, তুমি এই মুহূর্তে কেমন আছো, তোমার পায়ের অবস্থা এই মুহূর্তে কেমন সেটাকে বলো, এটা আমার সবার না আগে না জানা খুব দরকার। না না ভালো আছে এখন, বাট হ্যাঁ মানে প্রচুর ঝড়ঝাপটা গেছে, সেই অপারেশন হোক এই হোক, প্রায় দুবার অপারেট হয়েছে। একবার লিলির, একবার শুটিং এর সময়, একবার প্রমোশনের সময়। তো ঠিক আছে, দেখ এগুলো চলতেই থাকে, এগুলো তো আমাদের হাতে কিছু থাকে না, বাট আলটিমেটলি ফাইনালি সব ঠিকঠাক হলো, এটাই আর কি সব থেকে বড় ব্যাপার। আচ্ছা, এবার মির্জা তো রিলিজ করে গেছে, আমরা এর আগে ক্যারেক্টার নিয়ে বিভিন্ন কথাবার্তা শুনেছি নানা সময় তোমাকে বলতে। তো আমি যেহেতু রিলিজ করে গেছে, একটু অন্যরকম টপিকে আসছি, একটু অন্যরকম কোশ্চেন তোমার জন্য রেডি করেছি, সেগুলো নিয়ে কথা বলছি। হ্যাঁ তো তুমি হ্যাঁ রিসেন্টলি একদম। রিসেন্টলি তুমি বক্স অফিস জানিয়েছো, মানে মোটামুটি হম। কত কালেকশন মানে করতে পেরেছে হ্যাঁ। সিনেমাটা। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকে আমরা জানি এখন মাল্টিপ্লেক্স কালেকশন জানতে পারে, মাল্টিপ্লেক্সের কালেকশন হম। একটা আমরা কত হয়েছে বুঝতে পারি। তো তুমি যেহেতু হম। সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা বলেছো, অনেকের এখন প্রশ্ন উঠছে যে মাল্টিপ্লেক্সে এত কালেকশন, তাহলে সিঙ্গেল স্ক্রিন মিলে এত কি করে হলো? অনেকে বলছে কালেকশনটা আদৌ সত্যি না মিথ্যে, নানা রকম একটা চাপান্তর চারপাশে চলছে। তোমার এটা নিয়ে কি বক্তব্য, তাদেরকে তুমি কি বলবে? আমার না মানে দেখ, সোশ্যাল মিডিয়া জগৎটা একটা অদ্ভুত জগৎ, ঠিক আছে, বেশ মজার জগৎ কিন্তু। হ্যাঁ মানে এটা তোর প্রথম কথা বলি যে সোশ্যাল মিডিয়ায় আমার অদ্ভুত লাগে, সোশ্যাল মিডিয়া এই চর্চাটা হতে খুব মানুষ ভালোবাসে, যেখানে বিশেষ স্ট্যাটিস্টিক আলোচনা, মানে ধর কারুর পতন, কেউ ভালো নেই, কেউ ডুবছে, এইগুলোতে না মানুষ প্রচন্ড মজা পায় এই নিয়ে আলোচনা করতে বা বলতে। আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অদ্ভুত ব্যাপার, এখানে না প্রচুর বোদ্ধা, এখানে মনে হয় যেন সবাই অ্যালাউড আমাদের এই ইন্ডাস্ট্রিতে, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে বক্তব্য। ক্রিকেট আর ফিল্ম দেখবি, একটু যদি স্কোয়ার কাটটা এভাবে মারতো 4 হতো, কিন্তু হাতে ব্যাট ধরলে সে তত তত করে কাঁপবে। সেম ফিল্মের ক্ষেত্রেও, হ্যাঁ আজকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে, আমি কারোর কাছে গিয়ে সফটওয়্যার নিয়ে কিছু বলতে যাবো না বা কিছু করতে যাবো না, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন আজকে সবার অধিকার আছে, সবাই জানে সবকিছু আছে। কিছুই না, দেখ আজকে সত্যি কথা আমাদের এই ধরনের সিনেমা কোন কালে কোন যুগে আমাদের এই ধরনের সিনেমা মাল্টিপ্লেক্স বা ন্যাশনাল চেইনস এর প্রতি ডিপেন্ডেন্ট ছিল? কোনোদিন না। একটা সময় বুক মাই শো খুলতাম কোথায়, আমরা জানতাম কি বুক মাই শো সেটাই জানতাম না, আমরা শুধু এক্সেল শিটে দেখতাম সিঙ্গল স্ক্রিনের কালেকশন গুলো, সেখান থেকে ইয়ে করতাম। তোকে না সব থেকে বড় একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমাদের কলকাতায় দুটো সব থেকে বড় ধর খুব এ লিস্টেড, খুব বড় ভালো দুটো থিয়েটার, তার একটার ফুল হাউস হলে ক্যাপাসিটি হচ্ছে 80,000, আরেকটার ফুল হাউস হলে তোর ক্যাপাসিটি হচ্ছে 60,000 একটা শো, ঠিক আছে? সেই দুটো থিয়েটারে আহ পয়লা বৈশাখের দিন, রবিবার দিন, আর আসলে আমি দুদিন ধরলাম, আমি 3 দিনও বলছি, আমি দুদিন পুরো জ্যাম প্যাকড ফুল হাউস গেছে, ঠিক আছে? একটাই শো, আমাকে দুটো তো নেই, কারণ বড় মিয়া ছোট মিয়া ময়দান আছে, তুমি একটাই পেয়েছি। দুটো শো দুটো থিয়েটার থেকে প্যাক গেছে। তো দুদিনের যদি আমি একটা সিঙ্গেল স্ক্রিনটা ধরি, যার 80,000 ক্যাপাসিটি, তার হয়ে গেল 1,60,000। আরেকটা হল যার 60,000 ক্যাপাসিটি, তার দুটো শো ফুল হলে হয়ে গেল 1,20,000। তাহলে কত হলো? প্রায় 3,80,000, আমি যদি ঠিক হিসেব করি। আমি মাল্টিপ্লেক্স জানি না কোথা থেকে মানে কি বেড়ে সবাই ওটা বলে, আমি অত কোনদিন খেয়াল করিনি, বাট আমার কত 8 না 9 লাখ কিছু একটা হবে, যেটা মাল্টিপ্লেক্সের কি দেখিয়েছিল কিনা। এবার 3,80,000 হচ্ছে 50% অফ দ্যাট বক্স অফিস, 50% অফ দ্যাট হোল উইক বক্স অফিস অফ আ ন্যাশনাল চেন। দুটো সিঙ্গেল স্ক্রিনের একটা শো এর দুদিনের হিসাব দিয়ে দিলাম তোকে আমি।
হুম হুম সেখানে সবার বিছুটি পাতার মধ্যে হবার না, কয়েকজনের বিছুটি পাতার মধ্যে চলে যাচ্ছে, ওটা কি করে 10 টাইমস হয়, কি করে 8 টাইমস হয়, কিছু কিছু যারা পোর্টাল আছে তাদের। আমি না কিছুতেই এই সোজা হিসাব এটা আমাদের আজকে এটা এটা অবশ্য দুঃখের বিষয় যে আজকে আহ, একটা সিঙ্গেলস মানে মাল্টিপ্লেক্স আমরা কেন একটা হার্ডকোর কমার্শিয়াল মাস সিনেমা পাই না, কারণ লাস্ট বেশ 10 বছর ধরে মাল্টিপ্লেক্সে এই ধরনের সিনেমাগুলোর দর্শকের প্রতি ভরসা টেনে আনা বা যাই বলিস না কেন তুই, সেগুলো অনেকটা বেবি হয়তো রিমেকের জন্য বল, বা ওরা এই ছবিগুলোকে একটু ওইভাবে দেখেন, আরে ওই তো মার দাঙ্গা ধুমধাম কিছু একটা হবে, গল্প টল্প কিছু থাকবে না, এইরকম কিছু এলিট ক্লাস লোকজন, মাল্টিপ্লেক্সের লোকজন একটা ধারণা হয়ে যাওয়াতে আমাদের কোনোদিন ওয়ার্ক করেনি সেভাবে। সেই জন্য আমাদের শো অত পাওয়া যায় না, এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই, কিন্তু এটা শো অত হয় না। তো আমি একটা দুটো শো এর মধ্যে একটা প্রাইম টাইম, তার মধ্যে ছোট অডি, এখান থেকে কত কালেকশন একটা ন্যাশনাল চেন থেকে, ন্যাশনাল চেনটা কি, আইনক্স, সিনেপলিস, এই তো। আর 140খানা হলে রিলিজ হয়েছে। আমি আমি যদি বলি অনেকগুলো হলে ধর খুব খারাপও রেসপন্স করেছে, যদি আমি বলে থাকি, যেগুলো আমি আগেও ভিডিও করেছি, যেগুলো হলগুলোকে আমাদের রিভাইভ করতে হবে, ওই জায়গাগুলো গিয়ে গিয়ে প্রমোশন করতে হবে, মানুষগুলো পিছিয়ে যাচ্ছে কমার্শিয়াল সিনেমার প্রতি, তাদের ওই রিচটা হচ্ছে না কোথাও, যেহেতু অনেক বছর ধরে তারা ছবি সেভাবে পেয়ে আসেনি বলে, সেগুলো যদি বাদও দিই, তাতেও 7 to 8 টাইমস মাল্টিপ্লেক্সের তুলনায় একটা মাস কমার্শিয়াল করাটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর আমার অনেস্টি নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, তাহলে দেখ আমি একটাই জিনিস বলতে পারি, আজকে 75 lakhs এই যে অ্যামাউন্টটা, এটা কি কি তিসমার খান একটা অ্যামাউন্ট তুই বল। আমি একদম একদম। এটাকে আমি এটাকে প্রজেক্ট করে আমি কি প্রমাণ করে নেবো, আমি উড়িয়ে ফাটিয়ে উড়িয়ে দিয়ে সবাইকে দেখিয়ে দিলাম, আমি কি প্রমাণ। আমার কাছে আনন্দের বিষয় এটা ছিল যে আজকের এই বাংলার খারাপ মার্কেটে আজকে একটা সিনেমা প্রি সোল্ড অলরেডি 60% রিকভার্ড, যেখানে মানুষ ভরসা করে স্যাটেলাইট ডিজিটাল নেয় একটা ভালো সিনেমা ভেবে, সেইটা আমার শুটিং শুরু হওয়ার আগে আমার ভিশনের ওপর ভরসা করে মানুষ কিনেছে, ঠিক আছে, মানে চ্যানেল কিনেছে। সেকেন্ডলি, আজকে সত্যি মার্কেটে দাঁড়িয়ে ইটস আ ভেরি গুড অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা এই ধরনের সিনেমা। আর আমি অলওয়েজ বলি যে আমার নন সুপারস্টার, আমি সেরকম কেউ নই যে আমি একদিন এলাম তো সবাই পাগলের মতো মানে ধর ওয়েস্ট বেঙ্গল ছুটি হয়ে গেল, আর আমার গলায় কেউ মালাও দেয় না রে, বিশ্বাস কর। আমি আমার নবীনার বাইরে দেখলে আমার অক্ষয় কুমারের গলায় মালা আছে, আমার গলায় কেউ মালা দেয় না। আমার কোনো ফ্যান ক্লাব নেই, আমার কিচ্ছু নেই যে আমার গলায় মালা দিয়ে লোকে ঘুরে বেড়াবে, আমার ওইসব নেইও। এটা আমার অত দুঃখের কিছু নেই, কিন্তু এটা ফ্যাক্ট, আমার সিনেমা রিলিজ করলে আমার গলায় ওই দেবী হলে হলে মালা চলে না, ঠিক আছে। তো সুতরাং যখন সেটা হয়ই না, তো আমার জন্য লড়বেটাকে, বা আমার জন্য তোর স্পট বুকিং করে বা কর্পোরেট বুকিং, মানে ধর প্রডিউসার যে টাকা দিয়ে কেনে আর কি, সেখানে লোক ভরাবে কে, আমার ক্যাপাসিটি নেই ওটা, টু বি ভেরি অনেস্ট। আর যা টাকা লেগেছে আমি সব সিনেমায় দিয়ে দিয়েছি, আমার এইগুলো করার মতো আমার ক্ষমতা নেই। তো সবকিছু মিলিয়ে আজকে যে এই যে ছবিটা যে আজকে এই যে দাঁড়িয়েছে, আজকে এই কালেকশনটা ইজ অ্যাকচুয়ালি কিন্তু একটা আশা জাগানো কালেকশন। না হলে এই কালেকশনটা আজকের মার্কেটে দাঁড়িয়ে, যেখানে অন্য ধর কোনো যেগুলো আমরা বলি ফ্যামিলি ছবি বা কিছু ছবি, এই ছবিগুলো তো অলরেডি কামাচ্ছে এর থেকে বেশি, ফার্স্ট উইক 1.5 কোটি করছে, 2 কোটি করছে ফার্স্ট উইক। আরে আমি নিজে তো দেখে এসেছি, আমার নিজের ছবি ফার্স্ট উইক 2.5 crore 3 crore তোলা, আমার নিজের ছবি 2015-16 সালে আমার নিজের ছবি তুলেছে সেটা। তো আমি আমার নিজের ছবির থেকে কম কালেকশন কি বুক খুলিয়ে দেখি, আমি কি প্রমাণ করব আমি? হয় একদম দেখাবো না, আর না হয় তোরা যাই বলে না, আমি প্রডিউসার, আমি ইয়ে করছি, তোরা কোথা থেকে কি করবি? তো আমি তো চাইলে 3CRও বলতে পারি, হয়তো তোরা প্রচন্ড ছটপট ছটপট করবি, তারপর আলটিমেটলি সে অনেকে বলবে হ্যাঁ ভুল, অনেকে বলবে ইয়ে, তারপর আলটিমেটলি মেনে নিবি, কারণ কি করবি। আর আমি তো বলছি, কারণ এক্সেল শিট তো আমার কাছে। এবার তো সুতরাং আমি কেন কেন বাড়ি বলতে যাবো, কি কারণে বাড়ি বলতে যাবো? আমার তো কোনো 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 মানে ইন্টেনশনই নেই। আর তোদের বাড়িতে যখন আমি প্রথম রিভিউ এর সময়, যখন আমার যখন অ্যানাউন্সমেন্ট টিজার বেরোয়, আমি তোদের প্রত্যেকের বাড়িতে আমি টি শার্ট আর চশমা পাঠিয়েছিলাম, ঠিক আছে, যে তোরা এইটা পরে রিভিউ দে ফর সাপোর্ট অফ মাস বেঙ্গলি কমার্শিয়াল সিনেমা। তুই চাইলে তোর আমার হোয়াটসঅ্যাপ দেখাতে পারিস, আমার ম্যানেজারের থ্রু দিয়ে তোদের সবাইকে একটা মেসেজ কনভে করেছিলাম যে এইটা দিচ্ছি মানে ভাবিস না যে তোরা বায়াস রিভিউ দিবি, দ্য রিভিউ হ্যাজ টু একদম বি একদম আনবায়াসড। তুই চাইলে পাবলিককে একদম দেখাতে পারিস আমার মেসেজ, আমার কোনো অসুবিধা নেই, আমি তো তোদের পাঠিয়েছিলাম। যে আজকে যে ছেলেটা তোদেরকে মানে জামা চশমা পাঠিয়ে রিভিউ করতে বলে, এটা লিটারেলি লিখে দিচ্ছে যে যেন রিভিউ আনবায়াসড হয়, যেটা আমার কাছে খুব রিস্কি। কিন্তু আজকে তোরা যদি ব্যাশ করতে শুরু করতিস,
ক্রিটিসাইজ করতে শুরু করতিস, ট্রোল করতে শুরু করতিস আমার প্রথম অ্যানাউন্সমেন্ট টিজারটা, এটা আমার কাছে খুব ক্ষতিকর হতো। তোরা প্রত্যেকে যদি এটা করতে শুরু করতিস, লোকে বলতো এটা এতটা ইয়ে হচ্ছে, ভালো হয়নি, চারটে লোককে বলতো না রে খুব একটা ভালো রিভিউ পাচ্ছি না, মনে হয় না টিজারটা ভালো হয়েছে। এত বড় আমার রিস্ক এটা একটা, যেখানে আমার জার্নি শুরু, সেখানে আমি এই চিন্দিগিরিগুলো করলে আমার লাভটা কি হবে? আর অ্যাকচুয়ালি বলতে এই যে কিছু কিছু বোদ্ধা না, এই ন্যাশনাল চেঞ্জ হলে ইনটু কত হলে টোটাল হতে পারে, এটা ভীষণ আমার শুনেও হাসি পায়। বিশ্বাস কর, আমি শুনে লিটারালি হাসি এগুলো। আজকে আমার আমার পঙ্কজ ভাইয়া বলি, পঙ্কজ জি ওনার নাম, যিনি ডিস্ট্রিবিউট করেন পিভিআর আইনক্স, হিজ নেম ইজ মিস্টার পঙ্কজ। আজকে ও আর আমি একদিন কথা বলছিলাম, যিনি কর্তা ধর্তা পিভিআর আইনক্স এর, সেদিন ঠিক আমি আরো দুজনে মিলে হাসাহাসি করেছি। আমায় বলছি অঙ্কুশ দেখবি, ঠিক এই যখন ন্যাশনাল চেনের একটা কালেকশন দেখায় না, ওটা যখন বেরোবে ঠিক এটা নিয়ে শুরু হবে, কি করে হলো কি না হলো, কারণ আগেও হয়েছে বলে। হি ওয়াজ লাফিং, ও হাসছিল, ও যে আগেও হয়েছে, আমরা দেখি আর হাসি যে আরে ভাই একটা ন্যাশনাল চেন কি, আর আমাদের মাস কমার্শিয়াল সিনেমায় কটা শো পায়? 110 115 আলাদা থিয়েটার পড়ে আছে। ইয়ে করে সেখান থেকে তুই বেসিক একটা মিনিমাম কালেকশন ধর না সারা বছর, সেটাও দেখবি ইন্টু 10 টাইমস হচ্ছে ওটার থেকে, সেটাও দেখে নিবি ইন্টু 10 টাইমস হচ্ছে। তো এইগুলো বোকা বোকা আলোচনা, এই আলোচনাগুলোর কোনো মানে হয় না। আমি নিজেও কালকে আমার কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, আমাদের এখানে ওয়েলিংটন সিনেমা হল রয়েছে, সেখানে কিন্তু দুর্দান্ত রেসপন্স এসেছে, এবং আমি হিসাব করে দেখলাম এক সপ্তাহে ওখান থেকেই প্রায় 2.5 লাখ 3 লক্ষ কালেকশন হয়ে যাচ্ছে। তো আমি ওটাই বলেছি যে আমি তোকে বলছি, রানাঘাট টকিজ, নবীনা সিনেমা হল, অশোকা সিনেমা হল, তারপরে তোর ধর স্টার থিয়েটার, আমি কলকাতারই কয়েকটা নাম দিয়ে দিচ্ছি তোকে। আচ্ছা, নন্দন ব্যাক টু ব্যাক এভরি ডে, মানে ছুটির দিনে হাউসফুল হয়েছে, আর 80% উইকডেজে হয়েছে। আমি তোকে এমনি হিসাব দিয়ে দেবো, সেগুলো 900 800 600 ক্যাপাসিটির থিয়েটার। একদম একদম আমি তোকে এখনই হিসাব দিয়ে দেবো, আমি তোকে আচ্ছা আরেকটা জিনিস প্রবলেম কি জানিস তো, এই যে মাল্টিপ্লেক্স ধর 8 লাখ বা 9 লাখ যাই দেখাক দেখিয়েছে, আমি যদি কালকে বলতাম না যে আমার 7 লক্ষ টাকা কালেকশন হয়েছে, 7 lakhs, ঠিক আছে, তাহলে কি হতে জানিস? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার খেলা। সেটা হচ্ছে লোকে আমাকে বিশ্বাস করতো, ওই মাল্টিপ্লেক্সের কালেকশনটাকে ফেক বলতো, কেন না অঙ্কুশ তো কম বলেছে, তাহলে এটাই ঠিক। এর ব্যাটা ডুবেছে। লোকে ভালোবাসে রে, মানুষের পতন দেখতে ভালোবাসে, মানুষের দুঃখের সময় দেখতে ভালোবাসে, মানুষের কোনোদিন উন্নতি, ভালো জিনিস, পজিটিভ জিনিস ওদের ইরিটেশন হয়। ওই খুজলি বলে না, চুলকোয়, গা চুলকোয়, এটা প্রবলেম, এটা সোশ্যাল মিডিয়ার ওভারঅল প্রবলেম। তখন দেখবি ওই মাল্টিপ্লেক্সের কালেকশনটা জেনুইন রইলো না, তাহলে অঙ্কুশের 7 lakhs হয়েছে, ওই মাল্টিপ্লেক্সটা ফেক। কিন্তু যেই ওর থেকে তুই বেশি বলে দিবি, তখন লোকে কমটা ধরে আনন্দ পাবে, যে কি করে হলো, অ্যাড মারছে। এটা এটা নেচার, এটা মানুষের নেচার। আর আরেকটা জিনিস আমি বড় কথা বলছি, এটা বলা আমার উচিত কিনা জানি না, বাট জিনিসটা খুব খারাপ দিকে যাচ্ছে বলে বলছি। তুই খুব অনেস্ট রিভিউয়ার, ঠিক আছে, এবার তুই দেখবি আমি সবাইকে রিভিউ আমি ইন্টারভিউ দিইনি সবাইকে, তুই জানিস আমি সবাইকে ইন্টারভিউ দিইনি, ঠিক আছে, ইয়ের সময়। তার কারণ হচ্ছে দেখ, অনেকে বুক ফুলিয়ে এই বক্স অফিসের ডিসঅনেস্টি এইসব নিয়ে অনেক কিছু কথা বলছে, ঠিক আছে। এবার আমি যদি বলি তাদের ডিসঅনেস্টি নিয়ে, তাহলে কিন্তু খুব খারাপ জিনিস গিয়ে দাঁড়াবে, ঠিক আছে। টাকা, ম্যানেজারের কাছ থেকে টাকা চাওয়া ফর পজিটিভ রিভিউ, এগুলো তো আমার দেখা, আমি সবাইকে দেখ আমি ইন্টারভিউ দিইনি, ঠিক আছে। আমার একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখ বক্স অফিস বাড়িয়ে বলে একটা গুড পারসেপশন ক্রিয়েট করাটা কতটা ক্ষতিকর আমি জানি না। আমি জানি না কে করে কে না করে, কারা করে না করে, আমরা তো বদনাম আছি সেই বিষয়ে। সেইটা কতটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ক্ষতিকর আমি জানি না, কিন্তু এই 8,000 টাকা দাও, আমি মির্জার ভালো রিভিউ দিয়ে দেবো, এইটা কিন্তু বেশি ক্ষতিকর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এটা কিন্তু বেশি ক্ষতিকর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তো দেখবে আমি সবাইকে ইন্টারভিউ দিই, তোদের কমিউনিটি রিভিউয়ার কমিউনিটি। তো আমি চাইলে সেটাও তো বলতে পারি, ঠিক আছে, আমি নাম নিয়ে বলতে পারি, কিন্তু আমি বলবো না, উচিত নয়, ঠিক আছে। আমরা সফট টার্গেট, আমাদের প্রত্যেকবার ডিসঅনেস্টি ছাপ লাগিয়ে দেওয়া হয়, এই ছাপ লাগিয়ে, আরে আমরা যদি মরিয়া হয় একটা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য চেষ্টাও করে থাকি, যদি ধর 2-4 জন ধর বলেও থাকে 4 লাখ বাড়িয়ে বললো 5 লাখ বাড়িয়ে, কি ভুল আছে? হিন্দিতে তো চিরকাল হয়ে আসছে, হিন্দিতে বড় বড় বাজেটের সিনেমা যদি 30 crore কামায়, 10 CR 8 to 10 CR প্রডিউসার নিজের পকেট থেকে টিকিট কাটে, ঠিক আছে, পারসেপশন ক্রিয়েট করার জন্য। কিন্তু আমরা কোনোদিন টাকা নিয়ে সিনেমায় জোর করে খারাপ অভিনয় করি না, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষতি। যে আজকে যদি তুমি আমাকে 10 লাখ টাকা এক্সট্রা দাও, আমি ওই সিনেমাটাতে খারাপ অভিনয় করব। আগে আমার স্ট্রিট ফাইটের মতো হতো না, টাকা নিলে ইচ্ছা করে হারবো, সেটা যেমন হতো। কিন্তু আজকে তাহলে আমার কাছে এই অফার আসছে কেন, আমার ম্যানেজারের কাছে, যে 8,000 টাকা দাও, প্রথমে ওটাকে রেমুনারেশন হিসেবে বলা হচ্ছে যে আমি 8,000 টাকা বা 3,000 টাকা না নিলে আমি
আজকাল ইন্টারভিউ করবো না। যখন বলা হচ্ছে যে না 8,000 টাকা আমরা একটা ইন্টারভিউ কারণে কেন দেবো, যখন আমরা এবিপি আনন্দতে যাচ্ছি, আমরাও টাকা নিচ্ছি না ওরাও নিচ্ছি না, মিউচুয়াল হেল্প একটা সিনেমাকে ইয়ে করার জন্য। যারা আমাদের, আমি তো প্রডিউসার, আমি তো টাকা দিয়েই যাচ্ছি, আমি তো আমার যারা লেবার খাটছে তাদেরকে টাকা দিচ্ছি, আমার যারা কাজ করছে তাদেরকে টাকা দিচ্ছি। কিন্তু আজকে আজকে তো আমি দেখেছিস, আমি কয়েকজনের হয়ে একটা শর্ট ফিল্ম করে দিয়েছিলাম ম্যাজিকের সময়, রাইট? শর্ট ফিল্ম করে দিয়েছিলাম, আমি কি টাকা তাদের থেকে অ্যাজ এ রেমুনারেশন নিয়েছি? আমি তো নিইনি, আমি তো নিতেই পারতাম, আমি শর্ট ফিল্মের রেমুনারেশন নিতে পারতাম, আমি কেন নিইনি? ইটস আ মিউচুয়াল রেসপেক্ট, যে আজকে তোমার শর্ট ফিল্মে তোমারও চ্যানেলের হেল্প হচ্ছে, আমার ফিল্মেরও তোমাদের যা সাবস্ক্রাইবার আছে তারা একটু দেখলে আমারও হেল্প হয়ে যাচ্ছে, ইটস আ মিউচুয়াল রেসপেক্ট। তো যখন তুমি সেই একটা বা টাকা চাওয়াটাতে যদি তুমি অপোজ করো যে না টাকাটা আমি ঠিক মনে হচ্ছে না এথিক্যালি রাইট হচ্ছে, এটা এটা ইয়ের জন্য টাকা দিয়ে করাটা, তখন একজন মানুষ যদি বলে থাকে যে ঠিক আছে তুমি যদি টাকাটা দাও তাহলে আমি ইন্টারভিউর সাথে সাথে মির্জার ভালো রিভিউ দিয়ে দেবো, সেইটা খুব ক্ষতিকর, সেটা হচ্ছে। তো সুতরাং ডিসঅনেস্টি যদি তুমি আমাদের ওপর চাপাও তাহলে প্লিজ আই থিঙ্ক একটু নিজের দিকটাও দেখে নাও। যারা আমরা জানি আমরা সফট টার্গেট, কিন্তু একটু নিজের দিকটাও আই থিঙ্ক তাহলে দেখে নেওয়াটা বেটার, যে ডিসঅনেস্টি লেভেলটা কে কোন দিকে যাচ্ছে। আর দেখ আমি একটা থ্যাঙ্কস নোটের সাথে একটা লিটারালি ভোট, পুরো ওপেন ভোট ছেড়ে দিয়েছিলাম যে মির্জা তোমাদের কাছে কি হিট না ফ্লপ, ঠিক আছে? তো আজকে আমি বুকের ধক রেখে ওইটা করেছি, যে আমি আজকেও তো আমরা অডিয়েন্সকে জিজ্ঞেস করি না, যারা দেখে ছবিটা কোনোদিন কাউকে জিজ্ঞেস করি না। আর দেখ আমি শুধু আমার পেজ থেকে না, দেখি অনেকে শেয়ার করেছে, তোরা করেছিস, ওদিকে তোদের ইউটিউব কমিউনিটি থেকে আই থিঙ্ক মহারাজ করেছে, ওরা করেছে, তারপরে সিটি সিনেমা করেছে, টলি টাইম করেছে। তো এমন নয় যে শুধু আমি কিছু আমার ফ্যান্সদের লাগিয়ে দিয়ে ভোট দে, তা তো নয়। আমি আগেও বলেছি আমার তো ফ্যান ক্লাব জিনিসটাই নেই আমার। তো সুতরাং আমি লিটারেলি এই আমি অডিয়েন্সের ওপর ছেড়ে দিয়েছি তারা কি ভোট দেবে, আর আমি মির্জার ভার্ডিক্ট আমি ভোটের ওপরেই দেবো। কারণ কি হয় না, প্রবলেম হয়ে যায় যে এই ধর আজকে আমার যে সংখ্যক হল ভর্তি হয়েছে বা যাই বল না কেন, এতে তো অনেকে আছে বা আমরাও করতেই পারি যে রানিং সাকসেসফুলি ব্লকবাস্টার এতদিন, হ্যাঁ এই ওই হ্যান ত্যান করে প্রডিউসারের সিনেমা ভালো বলবে, চারজন লোক চারটে সেটাকে ডিফেন্ড করে, অনেক কিছু হতে পারে। তাহলে আমি ওই জন্য এইটুকু সাহস রেখে আমি পুরো অডিয়েন্সের ওপর ছেড়ে দিয়েছি, অডিয়েন্স যা ভোট দেবে এটা তো আমার হাতে নেই। সো আজকে আমি ভার্ডিক্ট তার উপরেই দেবো, আমার অডিয়েন্স যা বলবে, এর থেকে উপরে তার কেউ প্রশ্ন তুলতে পারে না। যাদের জন্য আমরা ছবি বানাই, যারা আমাদের ঘরে এসে টাকা তুলে দেয়, তাদের উপর তো কেউ ছবি ইয়ে করতে পারবে না। তো আমি ইনফ্লেটেড বক্স অফিস বলি যাই বলি, আমার যদি কেউ আমার উপর সেটা দোষারোপ করতেই পারে, যাই বলতে পারে না কেন, কিন্তু আমি তার সাথে সাথে আমি এটাও ছেড়ে দিয়েছি যে তোমরা বলো বস কি, তোমরা বলো, এর ওপর কেউ প্রশ্ন করলে তখন সেটা খুব বোকামি। একদম একদম একদম। আচ্ছা, এরপর আমি আমার নেক্সট কোশ্চেনে যাচ্ছি তোমার কাছে। তো এখানে কৌশিক গাঙ্গুলির সঙ্গে তুমি কাজ করেছো। কৌশিক গাঙ্গুলি একজন অসাধারণ অভিনেতা, উনি এই ধরনের সিনেমা খুব একটা করেনও না, মানে কমার্শিয়াল সিনেমা ওনাকে এইভাবে কখনো আমরা দেখিনি। তো প্রথম কথা, কৌশিক গাঙ্গুলিকে রাজি করানোর প্রসেসটা কিরকম ছিল এবং ওনার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স? মির্জার একটা সিনেমা আমি ভুলতে পারবো না, কৌশিক গাঙ্গুলি তোমার গলা ধরে এরকম ভাবে তুলে দিচ্ছে ওই সিনটা, মানে পুরো হল সিন, মানে আলাদাই এক্সপিরিয়েন্স ছিল ওটা। তো কেমন এক্সপিরিয়েন্স ছিল? খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। আই থিঙ্ক আমরা সত্যি চেয়েছিলাম যে কৌশিক দা যে স্ট্যাচারের অ্যাক্টর, আমরা যদি এইভাবে কৌশিক দাকে ইউটিলাইজ করতে পারি। আর কৌশিক দা একটা জিনিস বলেছিল যে আমায় ফাইট করাস না, ওটা আমার খুব প্রবলেম, কারণ আমি ওইভাবে ফাইটে স্বাচ্ছন্দ্য নই, আমি ওইভাবে করতে পারবো না। তো আমরা সেইভাবে ডিজাইন করেছিলাম যে ওর ওই যে ভয়ানক যে ব্যাপারটা, যে অরাটা, যেটা দহশত আমরা বলে থাকি, ওই যে ব্যাপারটা, ওই ব্যাপারটাও যেন ইনট্যাক্ট থাকে, আর ওনাকে যাতে ফাইট করিয়ে ওনার যেটা আনকমফোর্টেবল জোন সেটাও যাতে না মনে হয়। তো ওই যে আমার মনে হয় যে ওইটা খুব ভালোভাবে কৌশিকদার অরাটা এত ভালোভাবে প্রেজেন্ট হয়েছে না, তো মনে হচ্ছে এই লোকটা যদি ফাইট নাও করে, যদি গলা ধরে এরকম টিপে ধরে এরকম তুলেও দেয়, সেই জোরটা ওর আছে। তো সেইটা কৌশিকদার খুব ভালো পোর্ট্রে করেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে তোমার কাছে আসছি। আমরা যদি দেখি ঐন্দ্রিলার দিকে আমরা এই সিনেমায় পুরো অন্যভাবে পেয়েছি, একদম অন্যভাবে। তো তুমি তো প্রথম থেকে যখন মির্জা করছিলে পুরোপুরি রিস্ক ছিল, তুমি জেনেই এটা করছিলে যে একটা রিস্ক হতে পারে। তো ঐন্দ্রিলাদির কতটা সাপোর্ট ছিল এই কাজটার পেছনে, মানে তোমার কাছে কতটা সাপোর্ট ছিল? প্রচন্ড, মানে আমি সত্যি ভীষণই খুশি এই কারণে যে লেভেলের অ্যাকসেপ্টেন্স এবং যে লেভেলের ঐন্দ্রিলা হয়েছে এই সিনেমাটা থেকে, আমার মনে হয় যে ইটস
মানে সত্যি আমি এক্সপেক্ট করেছিলাম, বাট এতটা নয়। মানে আমি যখন নন্দনে আমি লুকিয়ে লুকিয়ে হল ভিজিট করতে গেছিলাম, আমি প্রজেক্টর রুম থেকে কাঁচ সরিয়ে দেখছিলাম, তো পুরো অডিয়েন্সের ফিডব্যাকও পাওয়া যায়, সব পাওয়া যায়, অডিয়েন্স পুরো দেখা যায়। এবং ওর অ্যাকশন সিকোয়েন্সে আর ওর যে স্টাইলাইজ সিন গুলো, এত লোকে আমার থেকে বেশি চিৎকার করছে, আমার সিনের থেকে বেশি ওর সিনে। তো আমার মনে হয় যে এইটা না খুব বড় পাওনা, এবং আমার মনে হয় একটা ওয়ান অফ দ্য মানে বেস্ট ট্যালেন্টস আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। তো ইউটিলাইজ করাটা ভীষণ দরকার তাকে নিয়ে, এবং লেটস সি, আমার মনে হয় যে ও আরো অনেক দূর যাবে, এবং ওরও সাপোর্ট খুব পেয়েছি অনেস্টলি বলতে, কারণ ওর ক্রিয়েটিভলিও খুব স্ট্রং। মানে আজকে মির্জার গল্পটা বল, এক্সিকিউশন বল, মেকিং বল, যদি মানুষ এত পছন্দ করে থাকে, ওরও কিন্তু 25% তার মধ্যে হাত আছে, ওর ইনপুট আছে, বিকজ ও ক্রিয়েটিভলি খুব স্ট্রং। ও যে শুধু ডাকলাম ফ্লোরে চলে এলো, অ্যাক্টিং করে বাড়ি চলে গেলো, তা না, ও ক্রিয়েটিভলি ইনপুট ওর থাকে। তাসের খেলায় টেক্কা আর জীবনের খেলায় সিক্কা, যার চলে সময় তারই।